বড়ই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন? খেলা হবে লুটপাটের বিরুদ্ধে। পালাবার পথ খুঁজে পাবেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এক সময়কার ক্ষমতার দাপট আজ মাটিতে মিশে গেছে তাদের। ক্ষমতার চেয়ারটা আসলে কেমন জানেন? একবার বসলে মনে হয় এই চেয়ার আর কখনো ছাড়তে হবে না। তাই ধরাকে সরাগান করা মানুষগুলো যখন ক্ষমতার দর্পে মাটিতে পা ফেলতেন না, তখন কি তারা জানতেন তাদের শেষ পরিণতি কত ভয়াবহ হতে পারে? সময়ের চাকা যখন ঘোরে তখন রাজার সিংহাসনও ধুলোয় লুটিয়ে পড়ে। আজ আপনাদের এমন কয়েকজন মানুষের বাস্তব পরিণতি শোনাবো, যাদের ইশারায় একসময় দেশের বড় বড় রথী মহারথীরাও তটস্থ থাকতেন। তাদের প্রোটোকল, গাড়ির বহর আর টাকার পাহাড় দেখে মনে হতো এরাই হয়তো দুনিয়ার স্থায়ী অধিপতি। কিন্তু আজ তাদের পরিণতি শুনলে আপনিও অবাক হবেন। শুরুতেই আসি সাবেক শিল্পমন্ত্রী নুরুল মুজিদ মাহমুদ হুমায়ুনের কথায়। একসময় তিনি ক্ষমতার এমন এক শিখরে ছিলেন যে সাবেক প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের উপদেষ্টা সালমান এফ রহমানও তাকে স্যার বলে ডাকতেন। আবার তিনিও সালমান এফ রহমানকে স্যার ডাকতেন। এই স্যারের আদান প্রদান থেকেই আন্দাজ করা যায় তারা ক্ষমতার কত কাছাকাছি ছিলেন। কোটি কোটি টাকার মালিক এই রাজনীতিবিদ যখন রাস্তায় বের হতেন, তখন বিলাসবহুল গাড়ির বহর আর সরকারি পাহারাদারদের ভিড়ে সাধারণ মানুষের হাঁটার জায়গা থাকত না। বড় বড় ব্যবসায়িক সিদ্ধান্ত থেকে শুরু করে দেশের শিল্পনীতি সবই চলত তার আঙুলের ইশারায়। যেখানেই যেতেন চারপাশে ক্যামেরা আর প্রোটোকলের ছড়াছড়ি থাকত। কিন্তু দিন শেষে তার পরিণতি কী হলো? ঢাকা মেডিকেলের নোংরা, দুর্গন্ধযুক্ত আর অবহেলিত ওয়ার্ডে তার জীবনের শেষ অধ্যায় লেখা হলো। কোনো ভিআইপি কেবিন নয়, সাধারণ জীর্ণ বিছানায় শুয়ে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে। শেষকালে না ছিল কোনো প্রোটোকল, না ছিল কোনো ভক্ত সমর্থক। যে মানুষটা সারা জীবন এত এত সম্পদের মালিক ছিলেন, তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন একদম নিঃস্ব একজন বন্দির মতো। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কথা মনে আছে নিশ্চয়ই, যার সাংবাদিকদের কোনো প্রশ্ন পছন্দ না হলেই তিনি রাবিশ বলে উড়িয়ে দিতেন। তার এই রাবিশ শব্দটার কারণে অনেকে তাকে রাবিশ মন্ত্রীও বলে ডাকতেন। যখন তিনি মন্ত্রণালয়ে থাকতেন, তখন সচিব থেকে শুরু করে বড় বড় আমলারা তার চারপাশে মাছি পড়ার মতো ভিড় করে থাকত। কোন ফাইলে সাইন হবে, কোন রাস্তা দিয়ে তিনি যাবেন, এসব নিয়ে সারাক্ষণ একটা হইচই লেগে থাকত। রাষ্ট্রীয় বড় বড় সিদ্ধান্ত তার হাত দিয়েই পাশ হতো। কিন্তু জীবনের শেষ দিকটায় এই মানুষটার কি হলো? সেই জৌনুস, সেই দাপট যেন কর্পূরের মতো উবে গেল। অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে করে তাকে বইমেলায় নিয়ে আসা হয়েছিল। যার আগমনে একসময় রাস্তাঘাট বন্ধ হয়ে যেত, সেই মানুষটার চারপাশে কোনো সাংবাদিকের ভিড় নেই, কোনো আমলার তোষামোদ নেই। একসময়ের দাপুটে অর্থমন্ত্রী শেষ বেলায় হয়ে পড়েছিলেন বড্ড একা, বড্ড নিঃসঙ্গ। ক্ষমতার আলো নিভে যাওয়ার পর মানুষের জীবনের আসল রূপ ঠিক এমনই হয়। এখন যার কথা বলবো তাকে নিয়ে গত কয়েক মাসে বেশ ভালো রকমের সমালোচনা হয়েছে। তিনি হলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারকের আসনে বসে তিনি এমন সব মন্তব্য করতেন যা নিয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি হতো। নিরপেক্ষতার ধার না ধরে তিনি প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দিতেন। টেলিভিশন টক শোতে এসে মাইক্রোফোন হাতে তিনি যেভাবে তর্জন গর্জন করতেন তা দেখে অনেকেই অবাক হতেন। কিন্তু যখন ক্ষমতার পট পরিবর্তন হলো, তখন এই বাঘের মতো গর্জন করা মানুষটার হাল হলো করুণ। দেশ ছেড়ে পালানোর জন্য তিনি বেছে নিলেন সিলেটের কানাইঘাটের এক দুর্গম সীমান্ত। দালালের হাত ধরে রাতের অন্ধকারে ভারতে পালাতে গিয়ে তিনি ধরা পড়লেন। তাকে দেখা গেল জঙ্গলের ভেতর শুয়ে থাকতে। যে মানুষটা ক্ষমতার দম্ভে কাউকে পরোয়া করতেন না, তাকেই কিনা জীবন বাঁচাতে এমন করুণ পরিণতি বরণ করতে হলো। এখানেই শেষ নয়, আদালত প্রাঙ্গণে তোলার সময় বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম, জুতো নিক্ষেপ করে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে কিলঘুষির এক পর্যায়ে তার অন্ডকোষ ফেটে যায়। শারীরিক ও মানসিকভাবে চরম বিপর্যস্ত এই মানুষটা আজ অর্থের অভাবে নিজের জন্য একজন আইনজীবীও নিয়োগ করতে পারছেন না। ক্ষমতার অপব্যবহার করলে যে ঠিক কতটা নিচে নামতে হয়, এটা এর জ্বলন্ত প্রমাণ। সাবেক বাণিজ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের একসময়ের হেভিওয়েট নেতা তোফায়েল আহমেদ। ক্ষমতার দাপটে তিনি অনেক কিছুই করেছেন বলে অভিযোগ রয়েছে। 60-এর দশকে ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে কথা বলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্দুল মালেককে সরিয়ে দেওয়ার অভিযোগের তীর তার দিকেই যায়।
অথচ পরবর্তীতে একের পর এক ব্রেন স্ট্রোক করে তিনি হয়ে পড়লেন পুরোপুরি বিধ্বস্ত। শরীরের এক পাশ প্যারালাইজ হয়ে গেল। যে নেতার হুঙ্কারে একসময় লোকে স্তব্ধ হয়ে যেত, সেই তোফায়েল আহমেদ কথা বলার শক্তি হারিয়ে ফেললেন। রাজধানীর এক হাসপাতালের সিসিইউতে পড়ে থেকে তিনি ইন্তেকাল করেন। আরেকজন ক্ষমতাধর নেতা হলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তার বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। যখন তিনি চেয়ারে ছিলেন তখন সাধারণ মানুষ তো দূরের কথা, বড় বড় নেতাদেরও তার কাছে ঘেঁষার সাহস ছিল না। সবসময় একটা ধরাছোঁয়ার বাইরে ভাব নিয়ে থাকতেন। কিন্তু যখন তাকে গ্রেফতার করে কারাগারে নেওয়া হলো, তখন তার চেহারা দেখে অনেকেই তাকে চিনতে পারেননি। কোথায় সেই দামি পোশাক, কোথায় সেই দাপট? জীর্ণশীর্ণ বৃদ্ধের মতো তাকে পুলিশের সহায়তায় হাঁটতে দেখা গেল। কারাগারের চার দেওয়ালের মাঝে তার দিন কাটছে। যে মানুষটা একসময় ক্ষমতার সুবাদে সব কিছু হাতের মুঠোয় রেখে ভোগ বিলাসে মত্ত ছিলেন, আজ তার সেই অহংকার আর দাপট সবই ধুলোয় মিশে গেছে। ওদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার হন আরেক হেভিওয়েট পলিটিশিয়ান, শিল্পপতি, বেক্সিমকো গ্রুপের কর্ণধার এবং শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। বর্তমানে তিনি কারাগারে বন্দী রয়েছেন এবং তার বিরুদ্ধে অর্থ পাচার, দুর্নীতি, পুঁজিবাজারে কারসাজি ও ব্যাংক ঋণ আত্মসাতের অভিযোগে একাধিক মামলা চলমান। এবার আসি এমন একজনের কথায় যার পতন হয়তো কেউ কল্পনাও করেনি, যার ইশারায় পুরো দেশ চলত, যাকে পাহারা দিত স্পেশাল সিকিউরিটি। তার শেষ পরিণতি কী হলো আমরা সবাই জানি। টানা 15 বছর এবং সব মিলিয়ে 5 বারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তার ক্ষমতার দাপট কতটা ছিল সেটা নতুন করে বলার কিছু নেই। তিনি যখন রাস্তা দিয়ে যেতেন তখন পুরো শহরের ট্রাফিক ব্যবস্থা থমকে যেত। দেশের সব বাহিনী তার নিরাপত্তায় সদা প্রস্তুত থাকত। এমপি মন্ত্রীরা তার একটু দেখা পাওয়ার জন্য দিনের পর দিন শিডিউলের অপেক্ষায় থাকতেন। তিনি সবসময় অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জনসভায় দাঁড়িয়ে বলতেন, শেখ হাসিনা কখনো পালায় না। কিন্তু ভাগ্যের পরিশেষে তাকে এখন পালিয়ে থাকতে হচ্ছে ভারতে। শুধু তাই নয়, তার নামে প্রাণদণ্ডের রায় দেওয়া হয়েছে। একই পরিণতি হয়েছে আসাদুজ্জামান খান কামালেরও। ক্ষমতা চিরস্থায়ী নয়। মানুষ যখন ক্ষমতার চেয়ারে বসে তখন সে ভুলে যায় যে এই চেয়ারটা একদিন তাকে ছাড়তে হবে। সে মনে করে তার টাকা, তার প্রোটোকল আর তার পেশি শক্তি তাকে সব বিপদ থেকে বাঁচাবে। ন্যায়কে অন্যায় আর অন্যায়কে ন্যায় বানানো তখন তাদের কাছে একটা সাধারণ খেলায় পরিণত হয়। কিন্তু অন্যায় আর অহংকার করে কেউ কখনো শেষ পর্যন্ত শান্তিতে থাকতে পারেনি। ইতিহাস বারবার প্রমাণ করেছে দাম্ভিকতার পতন অনিবার্য। নেই নিয়ে আপনাদের কি মনে হয়, এই যে এত এত ক্ষমতাধর মানুষের এমন করুণ পরিণতি হলো, এর মধ্যে কার পতন আপনাদের কাছে সবচেয়ে বেশি শিক্ষণীয় বা ভয়াবহ বলে মনে হয়েছে? আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।